হ্যালো স্টুডেন্টস, আমরা আবার ফিরে এসেছি একটা ক্লাসে। যেরকম আমরা আলোচনা করি ইতিহাসের বিভিন্ন প্রশ্ন নিয়ে, বিভিন্ন দিক নিয়ে, আজকেও আমরা কিছু প্রশ্ন এনেছি তোমাদের সামনে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেই কোয়েশ্চেনের সঙ্গে রিলেটেড আরও কিছু প্রশ্ন, আরও কিছু টপিক আমরা দেখব, সেই সঙ্গে রিলেটেড এমন কিছু প্রশ্ন। আমরা ফার্স্ট প্রশ্নে যাব। ফার্স্ট প্রশ্ন যেটা রয়েছে, দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য অথর অফ আলমগীর নামা? আলমগীর নামা বলে যে বিখ্যাত বইটা রয়েছে, মুঘল যুগের একটা বই, এই বইটা কার লেখা? ঈশ্বর দাস নাগর, মির্জা মোহাম্মদ কাজিম, শাহনওয়াজ খান আর আবুল ফজল। চারটে অপশান আমরা দেখতে পাচ্ছি। আলমগীর নামা একটা খুব পপুলার বই, একটা খুব ইম্পর্টেন্ট বই। মুঘল যুগে যে বইগুলো লেখা হয়েছিল, ফার্সি সাহিত্যের যে ইম্পর্টেন্ট লিটারেচারগুলো, তার মধ্যে একটা অন্যতম বই। বইটা কাকে নিয়ে লেখা? বইয়ের নাম দেখেই বুঝতে পারছো, ঔরঙ্গজেবকে নিয়ে লেখা। ঔরঙ্গজেবের আর এক নাম ছিল আলমগীর। তো এই আলমগীর নামা, আলমগীরের জীবনী, আলমগীরের লাইফ হিস্ট্রি নিয়ে লেখা এই বইটা আলমগীর নামা। কে লিখেছিলেন? এটা উত্তর করব আমরা সেকেন্ড অপশানটা, মির্জা মোহাম্মদ কাজিম। মির্জা মোহাম্মদ কাজিম ছিলেন এই বইয়ের লেখক, আলমগীর নামার লেখক। মির্জা মোহাম্মদ কাজিম ছিলেন ঔরঙ্গজেবের কোর্ট পোয়েট। ঔরঙ্গজেবের কোর্ট পোয়েট ছিলেন তিনি, সভা ঐতিহাসিক ছিলেন তিনি, সভা কবি ছিলেন তিনি, মির্জা মোহাম্মদ কাজিম। আর যদি বলে ঔরঙ্গজেবের কোর্ট হিস্টোরিয়ান কে ছিলেন, তাহলে আমরা বলবো কাফি খানের নাম। কাফি খান ছিলেন ঔরঙ্গজেবের কোর্ট হিস্টোরিয়ান, আর কোর্ট পোয়েট ছিলেন মির্জা মোহাম্মদ কাজিম, যার লেখা বিখ্যাত বই হচ্ছে আলমগীর নামা। আর ঔরঙ্গজেবের কোর্ট হিস্টোরিয়ান কাফি খান লিখেছিলেন একটা বিখ্যাত বই, বিশেষ প্রিলিমসে একবার দিয়েছিল, সেটা হচ্ছে তবকাতি লুবাব বলে একটা বই তিনি লিখেছিলেন। এই যার বিখ্যাত বই সেই কাফি খান, সেই কাফি খানের বই আর মির্জা মোহাম্মদ কাজিমের এই বই, এই দুটো কিন্তু ঔরঙ্গজেবের রাজত্বকালের একটা বিখ্যাত বই আমরা বলতে পারি। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসব। Which of the following was renamed Khizirabad after the name of Alauddin's son খিজির খান? আলাউদ্দিনের পুত্র খিজির খানের নামে একটা শহরের নামকরণ করা হয়েছিল, আলাউদ্দিন খিলজি নিজেই করেছিলেন। সেটা কোন শহর? চারটে শহরের নাম দিয়েছে, চারটেই ইতিহাসের খুব বিখ্যাত শহর, রণথম্বর, মালোয়া, চান্দেরি আর চিতোর। এই চারটের মধ্যে কোন শহরটার নামকরণ করেছিলেন আলাউদ্দিন খিলজি তার ছেলে নামে? আলাউদ্দিন খিলজির ছেলের নাম ছিল খিজির খান। এই খিজির খানের নামে তিনি নামকরণ করেছিলেন কোন শহরটা? রণথম্বর, মালোয়া, চান্দেরি আর চিতোর। আমরা জানি যে চিতোরের সঙ্গে আলাউদ্দিন খিলজির একটা সাংঘাতিক সম্পর্ক ছিল এবং চিতোর অভিযান করেছিলেন আলাউদ্দিন খিলজি 1303-এ। যে ঘটনার সূত্র ধরে আমরা পদ্মাবতীর উপাখ্যান পড়েছি, পদুমাবত যে বিখ্যাত বই মালিক মোহাম্মদ জায়সির, এই মালিক মোহাম্মদ জায়সির বই থেকে আমরা জানতে পারি চিতোর অভিযানের কথা। আলাউদ্দিন খিলজি চিতোর অভিযান করেছিলেন 1303-এ। রানা রতন সিংকে পরাজিত করে তিনি চিতোর জয় করেছিলেন। এই চিতোর জয় করার পর এই চিতোরের নামকরণ করেছিলেন তিনি তার ছেলের নামে, খিজিরাবাদ চিতোরের নামকরণ করেছিলেন। এবং সেই সূত্র ধরেই আমরা পেয়েছিলাম পদ্মাবতীর উপাখ্যান, পদ্মাবতীর গল্প, মালিক মোহাম্মদ জায়সির লেখা সেই বিখ্যাত বই। সুতরাং এখানে আমরা উত্তর করব শেষ অপশানটা, চিতোর। চিতোরের নামকরণ করা হয়েছিল খিজিরাবাদ। এই চিতোরের নাম খিজিরাবাদ হয়েছিল আলাউদ্দিন খিলজির ছেলের নামে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার হবে চিতোর। লাস্ট অ্যান্সার যেটা রয়েছে, লাস্ট অপশান যেটা রয়েছে সেটা চিতোর অভিযান। এই চিতোরে রানা রতন সিং এ কোন ডাইনেস্টির রুলার ছিলেন? চিতোরের সবচেয়ে বিখ্যাত ডাইনেস্টি ছিল সিসোদিয়া ডাইনেস্টি। এই সিসোদিয়া ডাইনেস্টি রাজা ছিলেন এই রানা রতন সিং, যাকে পরাজিত করেছিলেন আলাউদ্দিন খিলজি 1303-এ, যাকে হারিয়ে তিনি চিতোর অভিযান করেছিলেন। সুতরাং এখানে উত্তর হবে কোয়েশ্চেন নাম্বার 2, লাস্ট অপশানটা। আমরা নেক্সট প্রশ্নে আসবো, কোয়েশ্চেন নাম্বার 3-তে। তারিকি সিন্ধ was written by which of the following? কোন রাইটার
এই বইটা লিখেছিলেন তারিক-ই সিন্ধ। আমরা জানি এটা এমন একটা বই যে বই থেকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাই। কি ইনফরমেশন? বইটার নামটা দেখে কিছুটা হয়তো আন্দাজ করতে পারা যায় যে প্রথম মুসলিম আক্রমণ ভারতবর্ষে 712-তে যে প্রথম মুসলিম আক্রমণ হলো মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে, সেই মোহাম্মদ বিন কাসিমের যে আক্রমণ, সেই আক্রমণের হিস্ট্রি রয়েছে যে বইতে, সেটা হলো এই তারিক-ই সিন্ধ। এই বইটা থেকে আমরা জানতে পারি, তারিক-ই সিন্ধ থেকেই জানতে পারি ফার্স্ট মুসলিম ইনভেশন ইন ইন্ডিয়া ইন দ্য ইয়ার 712 AD বাই মোহাম্মদ বিন কাসিম। দাহিরকে পরাজিত করেছিলেন তিনি, সিন্ধ অঞ্চল জয় করেছিলেন তিনি। সেই সিন্ধু জয়ের ইতিহাস যে বইতে রয়েছে সেটাই তারিক-ই সিন্ধ। এই তারিক-ই সিন্ধ বইটা কার লেখা? 4টে অপশান আমরা পাচ্ছি: হাসান নিজামি, মীর মোহাম্মদ মাসুম, জিয়াউদ্দিন বার্নি, মোহাম্মদ বিহামদ কাহানি। এই 4টে অপশানের মধ্যে আমরা উত্তর করব কোনটা? তারিক-ই সিন্ধের রচয়িতা বি অপশানটা হবে মীর মোহাম্মদ মাসুম। এই বিখ্যাত বইয়ের লেখক তিনি। এই বইটা লিখেছিলেন তারিক-ই সিন্ধ, এই বিখ্যাত বইটা, যে বই থেকে আমরা প্রথম মুসলিম আক্রমণের ইতিহাস জানতে পারি। আমরা দেখে নিই হাসান নিজামির নাম। হাসান নিজামি একজন বিখ্যাত লেখক, যার বিখ্যাত বই তাজুল মাসুর। যে তাজুল মাসুর থেকে আমরা জানতে পারি কুতুবউদ্দিন আইবকের ইতিহাস। তাজুল মাসুর, এই হাসান নিজামির লেখা বিখ্যাত বই তাজুল মাসুর, যে বই থেকে আমরা জানতে পারি কুতুবউদ্দিন আইবকের হিস্ট্রি। জিয়াউদ্দিন বার্নি, এর কথা তো বলার অপেক্ষা রাখে না, তোমরা জানো, দুটো বিখ্যাত বইয়ের লেখক তিনি। ফিরোজ শাহ তুগলকের কন্টেম্পোরারি, ফিরোজ শাহ তুগলকের কোর্ট হিস্টোরিয়ান বলা যেতে পারে একে, জিয়াউদ্দিন বার্নিকে। তার দুটো বিখ্যাত বই, একটা তারিক-ই ফিরোজ শাহী, এটা তো বহুবার পরীক্ষায় এসছে এবং আসে, আর একটা ফতোয়া-ই জাহানদারি। এই দুটো বই লিখেছিলেন এই জিয়াউদ্দিন বার্নি, ফতোয়া-ই জাহানদারি আর তারিক-ই ফিরোজ শাহী। এই দুজন লেখকের নামও আমাদের মনে রাখতে হবে বিশেষ করে, এখান থেকেও প্রশ্ন দেয়। হাসান নিজামি কুতুবউদ্দিন আইবকের কন্টেম্পোরারি, মীর মোহাম্মদ মাসুম তারিক-ই সিন্ধ মানে প্রথম মুসলিম আক্রমণের ইতিহাস লিখেছিলেন তিনি, আর জিয়াউদ্দিন বার্নি ইনি ফিরোজ শাহ তুগলকের কন্টেম্পোরারি, যার লেখা দুটো বইয়ের নাম আমরা এক্ষুনি বললাম। আমরা নেক্সট প্রশ্নে আসবো, কোয়েশ্চেন নাম্বার 4-এ। হু ওয়াজ মার্কো পোলো? পার্সিয়ান ট্রাভেলার, মরক্কোন ট্রাভেলার, ভেনিশিয়ান ট্রাভেলার, পর্তুগিজ ট্রাভেলার? একটা খুব কমন প্রশ্ন। মার্কো পোলো, আমাদের ভারতবর্ষে যে ট্রাভেলাররা এসেছিল তার মধ্যে মার্কো পোলোর নাম বিশেষভাবে ইম্পর্ট্যান্ট। মার্কো পোলো এসেছিলেন কোন দেশ থেকে? মার্কো পোলো এসেছিলেন আমরা জানি ইটালি থেকে অ্যাকচুয়ালি, কিন্তু ইটালি এখানে অপশানে নেই। ইটালির যে শহর থেকে এসেছিলেন সেটা হলো ভেনিস, সেই জন্য সি অপশানটা আমরা উত্তর করব। হি ওয়াজ এ ভেনিশিয়ান ট্রাভেলার মার্কো পোলো। ভেনিস থেকে এসেছিলেন তিনি, ইটালির বিখ্যাত শহর ভেনিস থেকে তিনি এসেছিলেন। সো হি ওয়াজ এ ভেনিশিয়ান ট্রাভেলার মার্কো পোলো। 1292-তে তিনি ভারতবর্ষে এসেছিলেন, 1292-তে। তখন দিল্লিতে রুল করছে কে? টাইমটা দেখেই বুঝতে পারছো, জালালউদ্দিন ফিরোজ খিলজি। জালালউদ্দিন ফিরোজ খিলজি রাজত্বকালে মার্কো পোলো এসেছিলেন ভারতবর্ষে ইন দ্য ইয়ার 1292 AD, 1292-তে। ওকে, আর মার্কো পোলো ভারতবর্ষকে নিয়ে যে বইটা লিখেছিলেন, বইটার নাম ছিল মার্কো পোলোস ডায়েরি। মার্কো পোলোস ডায়েরি, এইটাই ছিল ভারতকে নিয়ে লেখা একটা বই। জালালউদ্দিন ফিরোজ খিলজি রাজত্বকালে তিনি ভারতে এসেছিলেন ইন দ্য ইয়ার 1292 AD। আমরা একটু অন্য অপশানগুলো দেখে নিই তাড়াতাড়ি। পার্সিয়ান ট্রাভেলার বললে আমাদের কার কথা মনে পড়ে? আব্দুর রাজ্জাক, বিশেষ প্রিলিমসে এসেছিল একবার, আব্দুর রাজ্জাকের কথা, যিনি দেবরায় 2-এর রাজত্বকালে এসেছিলেন ভারতবর্ষে বিজয়নগর কিংডমে। আব্দুর রাজ্জাক পার্সিয়ান ট্রাভেলার, একজন বিখ্যাত ট্রাভেলার। মরক্কোন ট্রাভেলার ইবন বতুতা, আমরা জানি, হরিহর, বুক্কা এবং মোহাম্মদ বিন তুগলক, এদের রাজসভায় এসেছিলেন তিনি মরক্কো থেকে। বিখ্যাত ট্রাভেলার, মরক্কো থেকে এসেছিলেন, এর কথাও আমরা পড়েছি। ইবন বতুতা, যার বিখ্যাত বই কিতাবুল রাহেলা আর সাফরনামা। মোহাম্মদ বিন তুগলক এবং তার সঙ্গে সঙ্গে হরিহর এবং বুক্কা, মানে বিজয়নগর কিংডমেও এসেছিলেন, আবার দিল্লিতেও এসেছিলেন, অর্থাৎ মরক্কোন ট্রাভেলার ইবন বতুতা। এবং তাকে কাজী উপাধি দেওয়া হয়েছিল
মোহাম্মদ বিন তুগলক তাকে এই কাজী বা বিচারকের পদ দিয়েছিলেন। বহুদিন তিনি এই পদে আসীন ছিলেন ভারতবর্ষে এসে, এই ইবন বতুতা। পর্তুগিজ ট্রাভেলার তো অনেকেই ছিল, বিজয়নগর কিংডমে এসেছিলেন। তোমরা জানো যে পর্তুগিজ ট্রাভেলারদের মধ্যে অনেকেই ছিলেন, যেমন তার মধ্যে ছিলেন বারবোসা, ফেডরিক বারবোসা, নুনিস ছিলেন, ফার্নাও নুনিস ছিলেন পর্তুগিজ ট্রাভেলার, ফার্নাও নুনিস পর্তুগিজ ট্রাভেলার, এবং তার সঙ্গে ছিলেন ফেডরিক বারবোসা, ইনিও একজন বিখ্যাত পর্তুগিজ ট্রাভেলার। সুতরাং ট্রাভেলার পোর্শনটা একটু ভালো করে দেখে নিতে হবে। আমি আগেও বলেছি, এখনও বলছি, যে ফরেন ট্রাভেলার যারা ইন্ডিয়াতে এসেছিল তাদের সম্পর্কে আমাদের ভালো করে পড়তে হবে। আমরা নেক্সট প্রশ্নে যাব। কুতুবউদ্দিন মেড হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস অ্যাজ হিজ হেডকোয়ার্টার্স বিফোর এম্বার্কিং অন এ ক্যাম্পেন অফ এক্সপ্যানশন? কুতুবউদ্দিন আইবক 1206-তে ক্ষমতায় এলেন। ওকে, আমরা জানি কুতুবউদ্দিন আইবক ক্ষমতায় এসে কোন জায়গাটাকে তিনি তার অ্যাক্টিভিটিস বা তার প্রধান কার্য কেন্দ্র করেছিলেন, হেডকোয়ার্টার বানিয়েছিলেন, যেখান থেকে তিনি শুরু করেছিলেন তার সাম্রাজ্য বিস্তারের কাজ? সেই শহরটা কোনটা? এটা কি আজমির, এটা কি পাঞ্জাব, এটা কি দিল্লি, না এটা কি আগ্রা? কোন শহরে তার হেডকোয়ার্টারটা তিনি ফার্স্ট এস্টাবলিশ করেছিলেন? সেটা কোন শহর যেখান থেকে তিনি তার এক্সপ্যানশন, পলিসি অফ এক্সপ্যানশনটাকে এক্সিকিউট করেছিলেন বা সাম্রাজ্য বিস্তারের কাজটা শুরু করেছিলেন? এখানে উত্তর হবে দিল্লি। দিল্লি ছিল তার হেডকোয়ার্টার, কিন্তু ক্যাপিটাল নয়। যদি বলে কুতুবউদ্দিন আইবকের ক্যাপিটাল কি ছিল, তাহলে কিন্তু আমরা উত্তর করব লাহোর। ওকে, কিন্তু যদি বলে হেডকোয়ার্টার কোনটা ছিল কুতুবউদ্দিন আইবকের, পলিটিক্যাল হেডকোয়ার্টার, তাহলে কিন্তু আমরা বলবো দিল্লি, যেখান থেকে তিনি তার এক্সপ্যানশনের কাজটা শুরু করেছিলেন বা সাম্রাজ্য বিস্তারের কাজটা শুরু করেছিলেন 1206 থেকে। সুতরাং এই উত্তরটা আমরা করব কোয়েশ্চেন নাম্বার 5, অপশন সি। আমরা যাব নেক্সট কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 6। হুইচ অফ দ্য ফলোয়িং ডিড নট মহাত্মা গান্ধী ইউজ টু ফাইট দ্য ব্রিটিশ? বলছে এই 4টে অপশান দিয়েছে, এই 4টে অপশানের মধ্যে কোন পথটাকে মহাত্মা গান্ধী অবলম্বন করেননি ব্রিটিশদের এগেনস্টে? এটা অপশান দেখলেই আমরা বুঝতে পারবো। সত্যাগ্রহ তো অবশ্যই ছিল, ইনসিস্টেন্স অন ট্রুথ এটা সত্যাগ্রহেরই একটা পার্ট আমরা বলতে পারি, ওয়েপন্স অ্যান্ড সোলজার্স, আর আ নভেল মেথড অফ মাস অ্যাজিটেশন, গণ আন্দোলন। আমরা উত্তর এটা স্পষ্ট কোনটা উত্তর হবে, সি অপশানটা অবশ্যই উত্তর হবে, ওয়েপন্স অ্যান্ড সোলজার্স। আমরা এই নিয়ে অনেকগুলো ক্লাসে আলোচনা করেছি মহাত্মা গান্ধীর আদর্শগুলোকে নিয়ে। সত্যাগ্রহ একটা অন্যতম আদর্শ ছিল তার, নন ভায়োলেন্স তার একটা অন্যতম আদর্শ ছিল, আইন অমান্য তার একটা অন্যতম আদর্শ ছিল, এবং লাস্ট যেটা বলছে নভেল মেথড অফ মাস অ্যাজিটেশন, সমস্ত ভারতের সমস্ত মানুষকে নিয়ে ব্রিটিশদের এগেনস্টে ঝাঁপিয়ে পড়া, সমস্ত ক্লাস অফ পিপল, মানে ইচ অ্যান্ড এভরি ক্লাস অফ পিপল, সমস্ত ধরনের মানুষকে নিয়ে একেবারে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়া। এটাও ছিল তার একটা মেথড। গণ আন্দোলনের পথ প্রথম দেখালেন কে? মহাত্মা গান্ধী। ব্রিটিশ বিরোধী আন্দোলনকে প্রথম গণ আন্দোলনে রূপান্তরিত করলেন কে? মহাত্মা গান্ধী। একটা কোয়েশ্চেন তোমরা জানো, ফেস করেছো, এটা অনেক পরীক্ষায় আসে, বিসিএসও এসেছিল, যে গান্ধীজির প্রথম গণ আন্দোলন কোনটা, গান্ধীজির প্রথম মাস অ্যাজিটেশন কোনটা? এখানে আমরা জানি দুটো উত্তর নিয়ে গণ্ডগোল হয়, একটা অ্যান্টি রাউলাট অ্যাক্ট সত্যাগ্রহ আর একটা নন কোঅপারেশন মুভমেন্ট। এই দুটোর মধ্যে উত্তর কোনটা হবে সেই নিয়ে একটা কনফিউশন হয় পরীক্ষার হলে। একটা অ্যান্টি রাউলাট অ্যাক্ট সত্যাগ্রহ আর একটা নন কোঅপারেশন মুভমেন্ট, এই দুটো অপশান দেবে তোমাকে অবশ্যই কনফিউজ করে দেওয়ার জন্য, কিন্তু উত্তর হবে এখানে কোনটা না নন কোঅপারেশন মুভমেন্ট। যদি বলে মাস অ্যাজিটেশন কোনটা, গান্ধীজির প্রথম গণ আন্দোলন কোনটা, সেখানে কিন্তু আমাদের উত্তর করতে হবে অসহযোগ আন্দোলন, যেখানে তিনি সবাইকে নিয়ে আন্দোলন করেছিলেন। কিন্তু যদি বলে প্রথম অল ইন্ডিয়া মুভমেন্ট কোনটা, প্রথম সর্বভারতীয় আন্দোলন কোনটা, তাহলে কিন্তু উত্তর হবে অ্যান্টি রাউলাট অ্যাক্ট সত্যাগ্রহ 1919 আর নন কোঅপারেশন 1920। নন কোঅপারেশন মুভমেন্টও সারা ভারতে হয়েছিল,
এবং অ্যান্টি রাউলাট অ্যাক্ট সত্যাগ্রহ সারা ভারতে হয়েছিল, কিন্তু অ্যান্টি রাউলাট অ্যাক্ট সত্যাগ্রহতে সমস্ত স্তরের মানুষ যোগদান করেনি, কিন্তু সারা ভারতে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। সেই জন্য অ্যান্টি রাউলাট অ্যাক্ট সত্যাগ্রহ মুভমেন্টটা হচ্ছে প্রথম অল ইন্ডিয়া মুভমেন্ট গান্ধীজির, প্রথম সর্বভারতীয় আন্দোলন গান্ধীজির, আর প্রথম গণ আন্দোলন গান্ধীজির যদি বলে তাহলে অবশ্যই উত্তর করতে হবে এইটা। কোনটা? না, এই নন কোঅপারেশন মুভমেন্ট 1920 1 অগস্ট। ওকে, এটা ভালো করে আমাদের দেখতে হবে। তাহলে এখানে উত্তর করবো আমরা অবভিয়াসলি সি অপশানটা আমাদের উত্তর হবে। আমরা 7 নম্বর প্রশ্নে যাই। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ ইলেক্টেড 3 times অ্যাজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? এই প্রশ্নটা আমরা অনেক পরীক্ষায় দেখেছি। 3 বার কংগ্রেসের সভাপতি হয়েছেন, এর মধ্যে দাদাভাই নওরোজি। সালগুলো একটু দেখে যেতে হবে ভালো করে। 1886-এ প্রথম হলেন কলকাতায় তিনি, 1893-তে তিনি প্রেসিডেন্ট হলেন দ্বিতীয়বারের জন্য লাহোরে, আর 1906-এ তিনি তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট হলেন আবার কলকাতায়। তাহলে 1886-এ হলেন তিনি সভাপতি কলকাতায়, 1893-তে হলেন তিনি লাহোরে, আর 1906-এ তিনি সভাপতিত্ব করলেন আবার কলকাতা অধিবেশনে, যেখানে তোমরা পড়েছো, যেখানে তিনি স্বরাজ কথাটা প্রথম উত্থাপন করলেন। তাহলে 1886, 1893, 1906, 3 বার তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট পোস্ট পেয়েছেন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হিউমের নামও রয়েছে। হিউম কিন্তু প্রেসিডেন্ট ছিলেন না কখনোই। হিউমের পোস্টটা কি ছিল? হিউমের পোস্টটা ছিল মেনলি সেটা হচ্ছে তোমার ফার্স্ট সেক্রেটারি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তাহলে কংগ্রেসের 3 বার সভাপতি পদে মনোনীত হয়েছেন দাদাভাই নওরোজি। আমরা কোয়েশ্চেন নাম্বার 8-এ আসব। রাজমল্ল টাইটেল ওয়াজ অ্যাডপ্টেড বাই হুইচ অফ দ্য ফলোয়িং চালুক্য কিংস? এই 4টে রাজার নাম দিয়েছে, এরা 4টেই চালুক্য বংশের রাজা। চালুক্যদের অনেকগুলো ব্রাঞ্চ ছিল তোমরা জানো। আমরা যে নামগুলো দেখতে পাচ্ছি এগুলো চালুক্য বা বাতাপি আমরা বলতে পারি, বাতাপির চালুক্য। কর্ণাটক অঞ্চলে এরা রুল করত। এদের মধ্যে কাকে বলা হতো রাজমল্ল? ওকে, কার টাইটেল ছিল, কোন চালুক্য রাজার টাইটেল ছিল রাজমল্ল? আমরা এখানে উত্তর করব সেটা হলো বিক্রমাদিত্য 1, সি অপশানটা উত্তর হবে। বিক্রমাদিত্য 1, প্রথম বিক্রমাদিত্য রাজমল্ল উপাধি নিয়েছিলেন। এই বিক্রমাদিত্যটা কে? এই বিক্রমাদিত্য হচ্ছেন এই দ্বিতীয় পুলকেশীর তৃতীয় পুত্র। দ্বিতীয় পুলকেশীর থার্ড সান, তৃতীয় পুত্র ছিলেন তিনি, বিক্রমাদিত্য 1। দ্বিতীয় পুলকেশীর মৃত্যুর পর একটা সাংঘাতিক সেটব্যাক হয়েছিল, আমরা জানি। নরসিংহ বর্মন হারিয়ে দিয়েছিল দ্বিতীয় পুলকেশীকে মণিমঙ্গলমের যুদ্ধে 642-এ, আমরা জানি। এটার পরেই কিন্তু ক্ষমতা এসছিলেন দ্বিতীয় পুলকেশীর মৃত্যুর পর বিক্রমাদিত্য 1 ক্ষমতা এসছিলেন। দ্বিতীয় পুলকেশীর ছেলে তিনি, তৃতীয় পুত্র তিনি, থার্ড সান তিনি রাজত্ব করেছিলেন 655 থেকে 680 AD, 655 খ্রিস্টাব্দ থেকে 680 খ্রিস্টাব্দ অবধি তিনি রাজত্ব করেছিলেন চালুক্য বংশে। 655 থেকে 680 এই টাইমের মধ্যে তিনি রুল করেছিলেন চালুক্য বংশে। বিক্রমাদিত্য 1 655 থেকে 680 এই সময়ের মধ্যে। আর রাজমল্ল এই শব্দটার অর্থ কি? রাজ মানে হচ্ছে রয়্যাল, আর মল্ল মানে হচ্ছে, বুঝতেই পারছো, মল্লযুদ্ধ আমরা বলি, অর্থাৎ রয়্যাল রেসলার। রাজমল্ল শব্দের অর্থ রয়্যাল রেসলার বা মুষ্টিযোদ্ধা। রেসলার, সেই রেসলার, রয়্যাল রেসলার বা রাজমল্ল উপাধি নিয়েছিলেন তিনি। অর্থাৎ আবার অনেকে বলেন রাজমল্ল শব্দটার অর্থ দ্য সোভারেন কিং অব দ্য চালুক্যস, চালুক্যদের সার্বভৌম রাজা। এই মানেটাও অনেকে করেছেন। সোভারেন অব দ্য চালুক্যস অর্থাৎ চালুক্যদের মধ্যে সার্বভৌম হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যই এই রাজমল্ল উপাধি নিয়েছিলেন। এই রাজমল্ল উপাধি ছাড়াও তিনি আর একটা উপাধি নিয়েছিলেন, যে উপাধিটা তোমরা জানো পল্লব বংশের এই চালুক্য বংশের অনেক রাজাই নিয়েছিলেন। সেটা হচ্ছে তোমার কোনটা? না, চালুক্য বংশের অনেকেই নিয়েছিলেন। সেটা হচ্ছে তোমার অনেকে নিয়েছিলেন। তার মধ্যে যে উপাধিটা ছিল সেটা হলো সত্যাশ্রয় বলে একটা উপাধি, এটাও
নিয়েছিলেন তিনি সত্যাশ্রয় বলে একটা উপাধি, অর্থাৎ রিফিউজ অফ ট্রুথ, সত্যকে যিনি আশ্রয় করেছেন, সত্যের আশ্রয় নিয়েছেন যিনি, সত্যাশ্রয় উপাধিটাও নিয়েছিলেন এই বিক্রমাদিত্য ওয়ান। ওকে, সুতরাং বিক্রমাদিত্য ওয়ান সম্পর্কে আমরা একটু কম জানি, একটু আনকমন, কিন্তু টাইটেলটা কিন্তু ভীষণ পপুলার। সুতরাং একটু দেখে নিতে হবে এই পয়েন্টগুলো। কতদিন রাজত্ব করলেন তিনি? 655 থেকে 680। এইটা তার আর একটা টাইটেল ছিল সত্যাশ্রয়। আর একটা তিনি কে ছিলেন না, তিনি ছিলেন এই দ্বিতীয় পুলকেশীর তৃতীয় পুত্র। দ্বিতীয় পুলকেশীর পর তিনি সিংহাসনে এসেছিলেন। আমরা 9 নম্বর প্রশ্নে আসব। আমরা 9 নম্বর প্রশ্নে আসব। Which material was used to carve the lions placed on top of Sarnath pillars? সেই বিখ্যাত আর্কিটেকচারটা, অর্থাৎ যেটাকে অশোকান পিলার বলা হয়, সারনাথের অশোকান পিলার। এই যে অশোকান পিলার, এই অশোকান পিলারের ওপর যে সিংহটা রয়েছে, লায়নটা প্লেস করা হয়েছে, সেটা কিসের তৈরি? সেটা কি স্টোনের, নাকি সেটা গ্লাসের, না সেটা কপারের, না সেটা আয়রনের? এই 4টে অপশান এখানে রয়েছে যে হুইচ মেটেরিয়াল ইউজ টু কার্ভ দ্য লায়ন, লায়নটাকে কার্ভ করার জন্য কোন মেটেরিয়াল ইউজ হয়েছে সেই বিখ্যাত লায়ন ক্যাপিটালে। 4টে মেটেরিয়াল দিয়েছে, এর মধ্যে আমরা অ্যান্সার করব মেনলি স্টোন। স্টোনটাই আমরা দেখতে পাচ্ছি মৌর্য আর্কিটেকচারে ম্যাক্সিমাম জায়গায় ইউজ হয়েছে স্টোন। মৌর্য আর্কিটেকচারে ম্যাক্সিমাম ইউজ হয়েছে স্টোন। আমরা সাঁচি স্তূপে দেখেছি রেড স্যান্ডস্টোন ইউজ হয়েছে। সাঁচি স্তূপ অশোক তৈরি করেছিলেন যেটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি রেড স্যান্ডস্টোন ইউজ হয়েছে। এখানে স্টোন ইউজ হয়েছে, পাথর ইউজ হয়েছে। মৌর্য আর্কিটেকচারে মেনলি স্টোনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। স্টোন ছাড়াও কিন্তু মৌর্য আর্কিটেকচারে উড একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, কাঠ। তোমরা জানো যে পাটলিপুত্রের কাছে কুমড়াহার বলে একটা জায়গা আছে। এই কুমড়াহার বলে জায়গাটায়, কুমড়াহার পাটলিপুত্রের কাছে একটা জায়গা কুমড়াহার, এই কুমড়াহার থেকে একটা উডেন প্যালেস আবিষ্কার হয়েছে মৌর্য যুগের, একটা কাঠের প্রাসাদ। 70টা পিলারের ওপর তৈরি একটা কাঠের প্রাসাদ আবিষ্কৃত হয়েছে, যেটা থেকে মনে হয় যে এরা যে মেটেরিয়ালগুলো ইউজ করতো মৌর্যর আর্কিটেকচারে, সেখানে উডটাও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল। ওকে, তাহলে উড এবং স্টোন দুটোই ইউজ হয়েছে সাইমেলটেনিয়াসলি মৌর্য আর্কিটেকচারে। আর গুপ্তদের আর্কিটেকচারে মেনলি ইউজ হয়েছে যেটা, সেটা হলো ব্রিক্স, ব্রিক আর্কিটেকচার, ব্রিক্সের মন্দির, ব্রিক টেম্পল, ব্রিক আর্কিটেকচারের ইন্ট্রোডাকশন আমরা প্রথম দেখলাম মেনলি গুপ্ত আর্কিটেকচারে। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে অ্যান্সার করব প্রথম অপশানটা, স্টোন দিয়ে সেটা কার্ভ করা হয়েছিল, পাথরে কার্ভ করা হয়েছিল, সেই অশোকান পিলার যেটা সারনাথে আবিষ্কার হয়েছিল। আমরা লাস্ট কোয়েশ্চেনে আসবো আজকে। হু কম্পেয়ার্ড কার্জনস অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া টু দ্যাট অফ ঔরঙ্গজেব? এই 4জন বিখ্যাত জাতীয়তাবাদী নেতা, জাতীয়তাবাদী আন্দোলনের নেতা, লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, গোপাল কৃষ্ণ গোখেল আর দাদাভাই নওরোজি, এদের মধ্যে কে কার্জনের রাজত্বকাল 1899 থেকে 1905, এই যে কার্জনের রাজত্বকাল খুব একটা ডিবেটিং রাজত্বকাল, ডিবেটেড একটা রুলিং পিরিয়ড, এই রাজত্বকালটাকে ঔরঙ্গজেবের রাজত্বকালের সঙ্গে কে তুলনা করেছেন, কোন জাতীয়তাবাদী নেতা? এখানে উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখেল। সি অপশানটার উত্তর হবে গোখেল কার্জনের রাজত্বকালকে তুলনা করেছিলেন কার সঙ্গে, না ঔরঙ্গজেবের রাজত্বকালের সঙ্গে। এই দুজনের রাজত্বকালের মধ্যেই দেখছি একটা ভাঙন, একটা পার্টিজান অ্যাটিটিউড ভারতবর্ষে। কার্জনের রাজত্বকালে বঙ্গভঙ্গ হয়েছিল এবং ঔরঙ্গজেবের রাজত্বকালে আমরা দেখতে পাচ্ছি ধর্মের ভিত্তিতে ভারতবর্ষকে ভাগ করার চেষ্টা হয়েছিল। তিনি ভারতবর্ষকে কি করেছিলেন, না ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করেছিলেন। সুতরাং ভাঙনের ব্যাপারটা দুজনের ক্ষেত্রেই কমান। সেই জন্য গোপালকৃষ্ণ গোখলে এই কার্জনের অ্যাডমিনিস্ট্রেশনটাকে কম্পেয়ার করেছিলেন ঔরঙ্গজেবের রাজত্বকালের সঙ্গে। উত্তর হবে সি অপশন। আজকে আমরা 10টা প্রশ্ন আলোচনা করলাম এবং এই আলোচনার প্রসঙ্গে আমরা আরও অন্যান্য জিনিস নিয়ে আলোচনা করলাম। এইভাবেই ছোট ছোট করে একটু একটু করে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো রোজ 10টা 15টা করে, এবং সেই কোয়েশ্চেনগুলোর সঙ্গে সঙ্গে আরও অন্যান্য টপিকসও দেখো ভালো করে। সামনে অনেকগুলো পরীক্ষা রয়েছে, ভালো করে পড়াশুনো করো। আবার অন্য ক্লাসে দেখা হবে তোমাদের সঙ্গে।